এমন একটা সময় ছিল যখন আমাদের পৃথিবীকেই মহাবিশ্বের কেন্দ্র হিসেবে ভাবা হতো। রাতের আকাশের এ পাশ হতে ও পাশ পর্যন্ত একটি চওড়া ফিতার মতো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির যে দৃশ্য দেখি, আজ হতে 100 বছর পূর্বেও মনে করা হতো এটি বুঝি আমাদের সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড। বহুকাল পূর্বে থেকেই মানুষ রাতের আকাশে গ্যালাক্সিদের দেখে এসেছে। রাতের আকাশে খালি চোখে গ্যালাক্সিদের খুবই অনুজ্জ্বল এবং অস্পষ্ট রূপে দেখায়। আর তাই প্রাচীনকালে বর্তমান সময়ের মতো এত উন্নত টেলিস্কোপ কিংবা উন্নততর পর্যবেক্ষণের জন্য পর্যাপ্ত জ্ঞান না থাকায় তারা রাতের আকাশে যা কিছু দেখতে পেত তাদের সবাইকেই আমাদের মিল্কি ওয়ের অন্তর্গত বস্তু হিসেবে মনে করত। এমনকি খালি চোখে দৃশ্যমান গ্যালাক্সিদেরকেও আমাদের মিল্কি ওয়েতে অবস্থিত নীহারিকা বলে তারা মনে করত। কিন্তু এসব ভুল ধারণার অবসান ঘটে 1924 সালে বিজ্ঞানী এডুইন হাবলের মাধ্যমে। তিনি আমেরিকার মাউন্ট উইলসন অবজারভেটরিতে 100 ইঞ্চির টেলিস্কোপে পর্যবেক্ষণের মাধ্যমে এসব নীহারিকা সদৃশ বস্তুদের পর্যবেক্ষণ করতে শুরু করেন এবং এ সময় তিনি প্রথমেই নজর দেন আমাদের নিকটতম প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডার দিকে এবং তার দূরত্ব নির্ণয় করেন। এতে তিনি যে দূরত্ব পান তাতে তিনি খুব স্পষ্টভাবেই বুঝতে পারেন অ্যান্ড্রোমিডা কোনোভাবেই আমাদের মিল্কি ওয়ের ভেতর অবস্থিত নয়। একই সাথে তার দূরত্ব অনুযায়ী পৃথিবী থেকে তার দৃশ্যমান আকারের যখন তুলনা করা হয় তখন তিনি নিশ্চিতভাবে দেখতে পান অ্যান্ড্রোমিডা কোনো নীহারিকা নয়, বরং তা নিজেই একটি বিশাল গ্যালাক্সি। শুধু তাই নয়, হাবলের এই পর্যবেক্ষণের মাধ্যমেই কেবল সবাই জানতে পারল মিল্কি ওয়ের বাইরে আমাদের গ্যালাক্সির মতো আরও এমন লক্ষাধিক গ্যালাক্সি রয়েছে। আজ আমরা এই ভিডিওতে এসব গ্যালাক্সিদের সম্পর্কে দেখব। গ্যালাক্সি বা ছায়াপথ নামক সুবিশাল এসব জ্যোতিষ্কসমূহ মূলত বিলিয়ন সংখ্যক নক্ষত্র, বিপুল পরিমাণ গ্যাস ও ধুলার মেঘ এবং ডার্ক ম্যাটার দ্বারা গঠিত। খালি চোখে গ্যালাক্সিদের সবাইকে একটি ঝাপসা অস্পষ্ট বস্তুরূপে দেখালেও টেলিস্কোপে তাকালে এদের বিচিত্র দৃশ্য দেখা যায়। যেমন এদের কারো রয়েছে বিশাল কিছু বাহু, কেউ বা দেখতে অনেকটা ডিমের মতো, আবার কারো বা নির্দিষ্ট কোনো আকৃতি নেই, এমনকি কোনো কোনো গ্যালাক্সি যেন অপর একটি গ্যালাক্সির ভেতর ঢুকে গিয়েছে। যেসব গ্যালাক্সিদের এমন সর্পিল বাহু রয়েছে তাদেরকে বলা হয় স্পাইরাল বা সর্পিল গ্যালাক্সি, আর যাদের কোনো বাহু নেই এবং দেখতে এমন উপবৃত্তাকার আকৃতির তাদের বলা হয় এলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার গ্যালাক্সি। আর যেসব গ্যালাক্সির নির্দিষ্ট কোনো আকৃতি নেই তাদের বলা হয় ইরিগুলার বা অনিয়মিত গ্যালাক্সি। মহাকাশে যত ধরনের গ্যালাক্সি রয়েছে তার ভেতর সর্পিল গ্যালাক্সিরা খুবই লক্ষণীয়। প্রথম দেখায় তাদের দুটি চমৎকার দৃশ্য আপনার চোখে পড়বে। এক, এর একটি উজ্জ্বল কেন্দ্র রয়েছে যাকে গ্যালাকটিক নিউক্লিয়াস বলা হয়। এর রং অনেকটাই লালচে বর্ণের। এবং দুই, এই নিউক্লিয়াসের চারপাশে ছড়িয়ে থাকে বেশ কিছু সর্পিল বাহু। এসব বাহুর রং অনেকটাই নীলাভ বর্ণের। এই বাহুসহ সকল অংশ এই নিউক্লিয়াস নামক অংশের চারপাশে আবর্তন করে। সর্পিল গ্যালাক্সিদের কেন্দ্রের এই নিউক্লিয়াসের আকৃতি আবার সবার ক্ষেত্রে একই দেখা যায় না। কোনো কোনো সর্পিল গ্যালাক্সির ক্ষেত্রে তা গোলাকার এবং কোনোটির বা কিছুটা চ্যাপ্টা বা অন্য কথায় দণ্ডাকার। আর যাদের এই নিউক্লিয়াস দণ্ডাকৃতির তাদের বলা হয় দণ্ডাকার সর্পিল বা ইংরেজিতে বার্ড স্পাইরাল গ্যালাক্সি। আমাদের মিল্কি ওয়ে নিজেও একটি দণ্ডাকার সর্পিল গ্যালাক্সি। এর একটি উজ্জ্বল লম্বাটে কেন্দ্র রয়েছে কিছু সর্পিল বাহু। এখন পর্যন্ত দেখতে পাওয়া সর্ববৃহৎ সর্পিল গ্যালাক্সিটির নাম NGC 6872, যার ব্যাস প্রায় 5,22,000 আলোকবর্ষ, যা কিনা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির তুলনায় প্রায় 5 গুণ বড়। সর্পিল গ্যালাক্সিদের তুলনায় উপবৃত্তাকার গ্যালাক্সিরা একেবারেই সাধারণ। সর্পিল গ্যালাক্সিদের মতো এদের উজ্জ্বল নিউক্লিয়াস কিংবা সর্পিল বাহুর মতো এসব কোনো কিছুই নেই। কেন্দ্রের নিউক্লিয়াসটিও বেশ অনুজ্জ্বল এবং তার চারপাশে নক্ষত্ররা এলোপাথারিভাবে ছড়িয়ে রয়েছে। মহাবিশ্বে উপবৃত্তাকার গ্যালাক্সির সংখ্যা সর্বাধিক। একই সাথে এরা প্রাচীনতম এবং বৃহত্তম গ্যালাক্সিও বটে। বয়সের দিক থেকেও এরা বেশ পুরনো। এখন পর্যন্ত দেখতে পাওয়া সর্ববৃহৎ উপবৃত্তাকার গ্যালাক্সিটির নাম হচ্ছে IC 1101, যার ব্যাস প্রায় 40 লক্ষ আলোকবর্ষ, যা কিনা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির তুলনায় প্রায় 40 গুণ বড়। এরপর অনিয়মিত গ্যালাক্সিদের নির্দিষ্ট কোনো আকৃতি নেই। এদের রং অনেকটাই সর্পিল গ্যালাক্সিদের মতো নীলাভ বর্ণের, কিন্তু এদের কোনো কেন্দ্রীয় নিউক্লিয়াস নেই। কেন এদের এমন অদ্ভুত আকৃতি সে সম্পর্কে এই ভিডিওর শেষের অংশে দেখব। পৃথিবী থেকে গ্যালাক্সিদের আকৃতি সরাসরিভাবে খুব একটা স্পষ্টভাবে বোঝা সম্ভব হয় না, কারণ গ্যালাক্সিরা মূলত চ্যাপ্টা এবং গোলাকৃতির বস্তু। যখন একটি গ্যালাক্সি আমাদের সাপেক্ষে ঠিক এমন অবস্থানে থাকে
তখন তাকে বৃত্তাকার আকৃতি দেখাবে, কিন্তু যদি তা না থেকে ঠিক এমন অবস্থানে থাকে তখন তাকে চ্যাপ্টা চাকতির ন্যায় দেখাবে, মনে হবে তা যেন একটি সরু লম্বাটে বস্তু। যেমন স্ক্রিনে এখন যে গ্যালাক্সির ছবি দেখতে পাচ্ছি তার নাম সোমব্রেরো গ্যালাক্সি, যা প্রায় 30 লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত। আমাদের সাপেক্ষে গ্যালাক্সিটির অবস্থান এমন হয় রাতের আকাশে তাকে একটি চ্যাপ্টা চাকতির ন্যায় দেখায়। এখন স্ক্রিনে আমরা একটি সর্পিল এবং একটি উপবৃত্তাকার গ্যালাক্সি দেখতে পাচ্ছি। এখানে স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি সর্পিল গ্যালাক্সি রয়েছে বেশ কিছু সর্পিল বাহু এবং এর উজ্জ্বল নিউক্লিয়াস, কিন্তু অপরদিকে উপবৃত্তাকার গ্যালাক্সির ক্ষেত্রে কিন্তু এমনটি কোনোটিই নেই। একই সাথে সর্পিল গ্যালাক্সির বাহুতে কালচে রঙের বিপুল পরিমাণ গ্যাস ও ধুলার মেঘ দেখা যাচ্ছে, যা উপবৃত্তাকার গ্যালাক্সিটিতে একদমই নেই। এসব থেকে আসলে আমরা কি বুঝতে পারি? এসব বিষয় দ্বারা একটি বিষয় খুব ভালোভাবে বোঝাচ্ছে, তা হলো গ্যালাক্সিদের বয়স। গ্যালাক্সিদের বয়স অসম্ভব রকমের বেশি। মহাবিশ্ব সৃষ্টির পরপরই তাদের সৃষ্টি প্রক্রিয়া শুরু হয়েছিল। যেমন আমাদের মিল্কি ওয়ের বয়স প্রায় 13.6 বিলিয়ন বছর, আর এছাড়া মোটামুটি সকল গ্যালাক্সিরই বয়স কমপক্ষে 10 থেকে 13 বিলিয়ন বছরের ভেতরে। কিন্তু যদি দুটি গ্যালাক্সির ভেতর বয়সের পার্থক্য কেমন বা দুটি গ্যালাক্সির প্রকৃতির পার্থক্য বুঝতে চাই, তবে সেক্ষেত্রে তাদের রং এবং অন্যান্য কিছু দৃশ্যমান অংশের পার্থক্য দেখতে হবে। আমরা জানি নক্ষত্রদের সৃষ্টি হয় আন্তঃনাক্ষত্রিক গ্যাস ও ধূলিমেঘতে। যখন একটি নক্ষত্রের সদ্য সৃষ্টি হয় বা অন্য কথায় একটি কম বয়স্ক নক্ষত্রের পৃষ্ঠতাপমাত্রা থাকে প্রচণ্ড রকমের বেশি, তাই তাদের রং অনেকটাই নীলাভ বর্ণের হয়ে থাকে। অপরদিকে একটি নক্ষত্রের বয়স যত বেশি হতে থাকে তা ক্রমে লালচে বর্ণের রূপ নিতে থাকে। এখন স্ক্রিনে থাকা সর্পিল গ্যালাক্সির এই ছবিতে লক্ষ্য করুন। স্পষ্টতই আমরা এখানে দেখতে পাচ্ছি এদের উজ্জ্বল সর্পিল বাহুর মধ্যবর্তী স্থানগুলোতে কালচে বর্ণের বেশ কিছু অংশ ছড়িয়ে রয়েছে। এগুলোই সেই আন্তঃনাক্ষত্রিক মেঘ। অথচ এই উপবৃত্তাকার গ্যালাক্সির ক্ষেত্রে কিন্তু তা একদমই নেই। এর অর্থ দাঁড়াচ্ছে সর্পিল গ্যালাক্সিগুলোতে অনবরত এখনও নতুন নতুন নক্ষত্রের সৃষ্টি হয়ে চলেছে, তাই এসব গ্যালাক্সির রং মোটের ওপর নীলাভ সাদাটে বর্ণের। কিন্তু অপরদিকে উপবৃত্তাকার গ্যালাক্সিগুলোতে নতুন নক্ষত্রের সৃষ্টি প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে বহু আগেই। সেখানে নতুন করে আর কোনো নক্ষত্রের সৃষ্টি হচ্ছে না, আর যেসব নক্ষত্র রয়েছে সেগুলো বহু পুরনো বিধায় মোটের ওপর সেই গ্যালাক্সিটির রং লালচে রঙের রূপ নিয়েছে। অর্থাৎ নীলাভ বর্ণের গ্যালাক্সিদের বয়স লাল রঙের গ্যালাক্সিদের তুলনায় বেশ কম। এই সুবিশাল মহাশূন্যে গ্যালাক্সিরা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে নেই। পারস্পরিক মহাকর্ষীয় বলের প্রভাবে কিছু গ্যালাক্সি একত্রিত হয়ে কিছু গ্যালাক্সিদের গ্রুপ সৃষ্টি করেছে, যাদের বলা হয় গ্যালাকটিক গ্রুপ। এমন বেশ কিছু আবার গ্রুপ একত্রিত হয়ে সৃষ্টি করে এক একটি গ্যালাক্সি ক্লাস্টার। আবার এমন বেশ কয়েকটি গ্যালাক্সি ক্লাস্টার মিলে সৃষ্টি করেছে এক একটি গ্যালাক্সিদের সুপার ক্লাস্টার। আর এসব সুপার ক্লাস্টাররা আমাদের দৃশ্যমান মহাবিশ্বের সর্ববৃহৎ ধরনের গঠন, যাদের ভর হয় আমাদের সূর্যের তুলনায় প্রায় কয়েক ট্রিলিয়ন গুণ বেশি। আর আকারেও এরা অতি বৃহৎ, কয়েক বিলিয়ন আলোকবর্ষ স্থান জুড়ে এসব এক একটি সুপার ক্লাস্টারের অবস্থান। এরপর আবার এমন বেশ কিছু সুপার ক্লাস্টার মহাকর্ষীয় বন্ধনে একত্রিত হয়ে সৃষ্টি করেছে বিশাল বিশাল দণ্ডাকৃতির ফিলামেন্টের মতো কিছু অংশ, যাদেরকে কসমিক ফিলামেন্ট বলা হয়। আবার এমন বিশাল বিশাল অসংখ্য কসমিক ফিলামেন্ট একত্রিত হয়ে যে বিশাল জালের মতো গঠন সৃষ্টি করেছে তাকে বলা হয় কসমিক ওয়েব বা মহাজাগতিক জাল। অর্থাৎ পৃথিবী থেকে আকাশে গ্যালাক্সিদের বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকতে দেখলেও আপনি যদি পৃথিবী থেকে বহু বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূর থেকে মহাবিশ্বকে অনেক বৃহৎ পরিসরে দেখেন, তবে গ্যালাক্সিদেরকে ঠিক এভাবেই সুসজ্জিত হয়ে থাকতে দেখবেন। মহাকাশে গ্যালাক্সিরা যতটা না রহস্যময়ভাবে সজ্জিত হয়ে রয়েছে তার চেয়েও বেশি রহস্যময় এদের কেন্দ্রভাগটা, কারণ এদের নিউক্লিয়াসের অভ্যন্তরে একদম কেন্দ্রের দিকে রয়েছে আমাদের দৃশ্যমান মহাবিশ্বের সর্বাধিক শক্তিশালী বস্তু সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, যার অদম্য শক্তিশালী মহাকর্ষের প্রভাবে গ্যালাক্সির সকল নক্ষত্র, গ্যাস, ধূলিমেঘ তার চারপাশে আবর্তন করছে। এসব এক একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের ভর প্রায় কয়েক হাজার বিলিয়ন সূর্যের সমান, আর আকারেও এরা অতীব বিশাল। যেমন আমাদের মিল্কি ওয়ের কেন্দ্রে যে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল অবস্থিত তার নাম স্যাজিটেরিয়াস এ, যার ব্যাস প্রায় 5 কোটি কিলোমিটার এরও বেশি এবং ভর সূর্যের তুলনায় প্রায় 43 লক্ষ গুণ বেশি। কিন্তু গ্যালাক্সিদের কেন্দ্রের এই সুপারম্যাসিভ ব্ল্যাক হোলকে আমরা সরাসরি দেখতে পাই না, কারণ এর অদম্য মহাকর্ষের ফলে এর নিকটতর স্থানে লক্ষ লক্ষ নক্ষত্র খুব নিকটে অবস্থান করে। ফলে একদিকে যেমন তা অসংখ্য নক্ষত্রের উজ্জ্বল আলোয় ঢাকা পড়ে থাকে, অপরদিকে তার চারপাশে আবার ঘিরে থাকে বিপুল পরিমাণ গ্যাসীয় মেঘ।
আর তাই তা সর্বদাই আমাদের দৃষ্টির আড়ালে থেকে যায়। তবে উন্নত প্রযুক্তি ও পর্যবেক্ষণের মাধ্যমে 2017 সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপের সাহায্যে সর্বপ্রথম আমাদের থেকে প্রায় 54 মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত M87 নামক গ্যালাক্সির কেন্দ্রের ব্ল্যাক হোলের ছবি তোলা গিয়েছিল। গ্যালাক্সিদের কেন্দ্রে এসব সুপারমেসিভ ব্ল্যাক হোল কেন রয়েছে, কিভাবে এদের সৃষ্টি হলো, কেন তার আকারে এত বৃহৎ ইত্যাদি সম্পর্কে আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে বিস্তারিতভাবে দেখব। আমাদের মহাবিশ্বের প্রকৃতি বোঝার জন্য গ্যালাক্সিরা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এদের দিকে যখন আমরা তাকাই তখন আমরা আমাদের মহাবিশ্বের আদি অবস্থার অনেক ইতিহাসকেই দেখতে পাই। আজ হতে প্রায় 14 বিলিয়ন বছর পূর্বে সৃষ্টি হবার পর থেকে আজ অবধি মহাবিশ্ব সময়ের সাথে সাথে কিভাবে পরিবর্তিত হয়েছে তা বুঝতে হলে গ্যালাক্সিদের সৃষ্টি ও বিবর্তনকে খুব ভালোভাবে বোঝা দরকার। জানা দরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, যেমন গ্যালাক্সিদের সৃষ্টি ঠিক কিভাবে ও কেন হয়েছিল, কিভাবে গ্যালাক্সিদের ভিন্নতা সৃষ্টি হলো, কিভাবে সুপার ক্লাস্টারদের মতো এত বৃহৎ মহাজাগতিক গঠনের সৃষ্টি হলো, কসমিক ওয়েভকে আমরা যে রূপে বর্তমানে মনে করছি সত্যি কি তারা অমনভাবে বিন্যস্ত হয়ে রয়েছে, কসমিক ওয়েভের পর আরও বৃহৎ পরিসরের মহাবিশ্বের চেহারা কেমন, কিভাবে এই কসমিক ওয়েভ সমগ্র মহাবিশ্বে ছড়িয়ে রয়েছে। আজ আমাদের কাছে এসব প্রশ্নের কোনো শতভাগ গ্রহণযোগ্য উত্তর নেই, যা আছে তাও আবার ততটা ফেলনা নয়, অবশ্যই যৌক্তিক, কিন্তু এখন প্রয়োজন এসব যৌক্তিকতার নিশ্চয়তা। আশা রাখা যায় অদূর ভবিষ্যতে হয়তো আমরা আরও এসব বিষয়ে বিস্তারিতভাবে জানতে পারব। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আরও চমৎকার কোনো বিষয় নিয়ে।